হট সিট উত্তরপাড়া। আর এই উত্তরপাড়া বিধানসভা এলাকায় ঘুরতে গেলে হিন্দমোটর এলাকাকে এড়িয়ে কোনোভাবেই ঘোরা যায় না। আমি এই হিন্দমোটর এলাকার মধ্যে দিয়েই যাচ্ছি এবং সেই যাওয়ার পথে এই হিন্দমোটরের যে ধ্বংসস্তূপ, সেই ধ্বংসস্তূপ দেখে দাঁড়িয়ে যেতে বাধ্য হলাম। এই বিধানসভা কেন্দ্র এমন একটা বিধানসভা যেখানে খুব স্পষ্টভাবে ত্রিমুখী লড়াই দেখতে পাওয়া যাচ্ছে। মানে তৃণমূল, বিজেপি এবং সিপিএম তিনটি দলের প্রার্থীরাই কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পরস্পরকে ফেলেছেন বলে আপাত দৃষ্টিতে অন্তত এখনো পর্যন্ত মনে হচ্ছে। বন্দ্যোপাধ্যায়কে ঘাসের ওপর জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল বিপুল ভোটে জয়ী করুন। বাকি সমস্ত কেন্দ্রে শোনা যায় যে বিজেপিকে পরাস্ত করুন, এখানে কি আপনার প্রধান প্রতিপক্ষ সিপিএম? দেখুন, আমি বিজেপিকে পরাস্ত করাও বলছি, আমি সিপিএমকে পরাস্ত করার কথাও বলছি, এবং নব্য যারা বিজেপি হয়েছে তাদেরকে পরাস্ত করার কথাও বলছি। সুতরাং কেউ যদি কেটে অর্ধেকটা শোনে সেটা আলাদা ব্যাপার, কিন্তু এটাও ফ্যাক্ট যে বিজেপি এখানে সিপিএমের সঙ্গে কিছু অশুভ আঁতাত করেছে, যার জন্য ফলস্বরূপ ওরা প্রায় 10 দিন বাদে এখানে প্রার্থী দিয়েছে যখন আমাদের প্রচার হয়ে গেছে। আর দ্বিতীয় হচ্ছে, প্রচার যখন ওনারা অ্যাকচুয়ালি শুরু করেছেন তখন কিন্তু প্রচার করার মতো প্রচার করেননি। আপনি নিজেও যদি বিধানসভা কেন্দ্র ঘুরে দেখেন তাহলে আপনি দেখবেন না বিজেপির দেওয়াল লিখন আছে, বিজেপির খুব কম ফ্লেক্স আছে। মানে আপনি বলছেন বিজেপি এই সিটটা সিপিএম এর জন্য ছেড়ে দিচ্ছে? বিজেপি এই সিটে প্রচার করছে না যাতে সিপিএম এর প্রার্থীকে অ্যাডভান্টেজ করিয়ে দেওয়া যায়। তাহলে আপনার প্রধান প্রতিপক্ষ এই মুহূর্তে মীনাক্ষী? আমার প্রতিপক্ষ হচ্ছে বিজেপি এবং সিপিএম এর যে অ্যালায়েন্সটা সৃষ্টি হয়েছে অ্যালং উইথ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, সেটাই আমার প্রতিপক্ষ। তৃণমূল অভিযোগ করছে যে এখানে আপনার দল অনেক পরে প্রার্থী তালিকা ঘোষণা করেছে, প্রার্থীর নাম ঘোষণা করেছে, কোথাও তলায় তলায় বামেদের সঙ্গে আপনাদের আতাত চলছে। সেটা দেখুন, এখন ওনারা করবেন, তাতে তো আমার বলার কিছু নেই। লোকে বলছিল যে তৃণমূল নাকি এখানে তৃণমূল সাংসদ দুহাত ভরে সিপিএম এর ক্যাপ্টেনকে নাকি ফান্ডিং করছেন। এবং আমি আপনাকে একটা উদাহরণ দিই, বহু পোস্টার আছে এখানে যেখানে পরিষ্কার লেখা আছে সিপিআইএম এর লিবারেশন দীপঙ্কর ভট্টাচার্য কে আপনারা জনগণ, উত্তরপাড়ার জনগণ, আপনারা ওই ক্যাপ্টেনকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। আবার সেই দীপঙ্কর ভট্টাচার্য উনি কিন্তু আবার প্রকাশ্যে বিবৃতি দিয়েছেন যে বিজেপিকে হটাতে গেলে তৃণমূলকে ক্ষমতায় আনতে হবে। এটা ওনারা ডিসাইড করুন, মানুষ এদের স্বরূপ বুঝে গেছে, আর আমি সেগুলো প্রকাশ করে দিচ্ছি, তাই এরা এত ক্ষেপে রয়েছে। ওদের অসুবিধা হচ্ছে আমাদের। বামেদের নীতি আদর্শ আর তৃণমূলের দুর্নীতি, এই দুটোর বিরুদ্ধে আমার লড়াই। তৃণমূল বিজেপির দুই পক্ষেরই অভিযোগ তাদের প্রতিপক্ষের সঙ্গে আঁতাত বামেদের। রাজনৈতিক ইতিহাসে উত্তরপাড়া বরাবরই বাম ঘেঁষা। 1977 থেকে 2001 পর্যন্ত বামেদের নিরঙ্কুশ আধিপত্য। ধারা ভাঙে 2001 সালে। বাম দুর্গে ফোটে জোড়া ফুল। তবে 2003-এর উপনির্বাচন থেকে হারানো জমি পুনরুদ্ধার করে বামেরা। 2011 থেকে আবার তৃণমূলের হাতেই উত্তরপাড়া। তবে 26-এর নির্বাচনে তৃণমূল বিজেপি লড়াইয়ের ভিতর উত্তরপাড়ায় বেশ জোরালোভাবেই আছে বামেরা। তৃণমূলের শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়, একজন বিজেপির দীপাঞ্জন চক্রবর্তী, কাকে বড় প্রতিদ্বন্দ্বী মনে করছেন? দুজনেই মানুষের বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছে। তৃণমূলের ক্যান্ডিডেটকে মিডিয়া জিজ্ঞেস করেছিল 5 বছর আপনার বিধায়ককে দেখতে পাওয়া যায়নি, লোকে বলছিল যে মিসিং কমপ্লেন দিতে হবে। উনি সরাসরি বলেছেন উনি কি করেছেন আমি তা জানি না। সরকারে থাকা একটি দলের একজন ক্যান্ডিডেটকে তাকে তার লাইবিলিটিস নেওয়া দরকার। এখনই যদি গায়ের থেকে দায়িত্ব ঝেড়ে ফেলছেন, ভবিষ্যতে তো আপনিও মানুষের কথা বলবেন না। আর বিজেপির প্রার্থীর ব্যক্তিগতভাবে বলছি না, কিন্তু তার সম্পর্কে যা শুনলাম, দেখলাম, জানলাম, তিনি তো 5 বছরেই টিকে থাকতে পারছেন না।
21-এ যাকে গালিগালাজ করেছিলেন 26-এ তাকে ঘাড়ে চাপিয়েছেন। আমরা আমাদের ইশতেহারে আছি। এই যে পশ্চিমবঙ্গের ইশতেহার, এই ইশতেহার আমাদের পার্টি অফিসে তৈরি হয়নি। গোটা পশ্চিমবঙ্গের 80,000 বুথে আমরা আমাদের পাড়া বৈঠকে আমাদের এই ইশতেহার তৈরি হয়েছে। আর উত্তরপাড়াতে 290টা বুথে 350 পাড়া বৈঠক করে আমাদের উত্তরপাড়ার আলাদা ইশতেহার তৈরি হয়েছে। রাস্তার হালটা দেখে আসুন, ড্রেনের অবস্থা দেখে আসুন। ড্রেন ঢাকা দেওয়া হয়নি, অর্ধেক ঢাকা দিয়েছে, অর্ধেক হয়ে গেছে। জল জীবন মিশনে কারো বাড়িতে পাইপ বসেছে, কারো বাড়ি বসে দেওয়া 1.5 বছর হয়ে গেছে, জল পড়ে না। প্রথমে এখানে দাঁড়ালো হচ্ছে অনুপ ঘোষাল, 5 বছর রইল, কোনো কাজ করলো না, চেঞ্জ হয়ে গেল। পরের 5 বছর প্রবীর ঘোষাল এলো, উনিও 5 বছর থাকার পর বিজেপিতে জয়েন করে গেল। তারপরে কাঞ্চন মল্লিক একজন অভিনেতা, তিনিও এখানে এলেন, 5 বছর থাকলেন, উত্তরপাড়া মানুষকে বিভিন্ন প্রতিশ্রুতি দিলেন, চলে গেলেন। আগের বিধায়ক যে তিনিও আপনারই দলের বিধায়ক ছিলেন, তার অপূর্ণ কাজ পূরণ করতে নামতে হচ্ছে। মানুষের কিছু অভিযোগ গ্লানি থাকতেই পারে, আর সেটা ন্যায্য অভিযোগ। ওনারা যদি বিধায়ককে দেখে না থাকতে পারেন, আমি এইটুকু কথাই মানুষকে বলতে পারি যে বিধায়ক কিন্তু এমএলএ ফান্ড থেকে খরচা করেছে, যেটা আমি আমার ম্যানিফেস্টোতে কিন্তু পরিষ্কারভাবে লিখেছি উনি কী কী খরচা করেছেন। এরা তো কাজ করলো, অনেক করে দিল। লোককে বলছে চা বিস্কুট বিক্রি করতে, ফুটপাতে, বাস স্ট্যান্ডে, লেখাপড়া শিখে ফুটপাতে চা বিক্রি করবে, তেলে ভাজা মুড়ি বেচবে। এরা কি বলে এবার দেখে এসে। আর সিপিএম মীনাক্ষীও তো ওই রকমই কিছু বলেনি, ও তো কোনো পায়ও নেই, ও তো এত বছর ছিল। কি করেছে কি আমাদের কি করলো? আমরা তো লেখাপড়া জানি না বলে আমাদের সেই আনাজ বেচেই খেতে হলো। পাল্টানো দরকার, এই হচ্ছে কথা। সেক্ষেত্রে মানে প্রথম পছন্দকে এদিকে পাল্টানো দরকার, তো দুপক্ষই বলছে পাল্টানো দরকার। সিপিএমও বলছে, বিজেপিও প্রতি বছর 5 বছর করে পাল্টানো দরকার। প্রতি বছর 5 বছর সবাইকে সুযোগ দেওয়া উচিত। না, মীনাক্ষীও ভালো, আর এও ভালো, দেখা যাক কি হয় এখন। প্রায় 1 যুগ হতে চলল রাজনীতির এই চাপানুতর নীরবে শুনছে হিন্দ মোটর কারখানা চত্বর। 2014 সালে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুলিয়েছিল কর্তৃপক্ষ। তারপর থেকে কর্মমুখর কারখানা যেন মৃত্যু উপত্যকা। 2022 থেকে হিন্দ মোটরের জমি ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করে রাজ্য। আইন আদালতে গড়ায় অধিগ্রহণ প্রক্রিয়া। তবে হিন্দ মোটরের পুরনো শ্রী আর ফেরেনি। জঙ্গলে থাকা কারখানার ধ্বংসাবশেষে যেন থমকে ইতিহাস। কোয়ার্টার আছে, নো লাইট, না পানি, না জল, কিচ্ছু নেই। একটা ট্যাঙ্কার জল আসে, সেই মধ্যে আমরা নিয়ে চলি। প্রচারে আপনাদের কাছে প্রার্থীরা আসে? হ্যাঁ, না, এইমাত্র এখন কেউ আসলো না। আবার কারখানা চালু হওয়ার নিয়ে কেউ কিছু বলছে? কেউ কিছু বললো না, কেউ কিছু বললোই না ভাই আমার। তা সেটা ভোট দেওয়ার সময় সেটা মাথায় থাকবে যে কোনো পার্টি? ও সব বুঝে গেছে, এবারে সব বুঝে গেছে, বলার দরকার নেই, সব বুঝে গেছে। হ্যাঁ, হিন্দ মোটর ফ্যাক্টরি যদি চলতো, সিঙ্গুরে ফ্যাক্টরি হতো, এখন রমরমা থাকতো। 2014 সালে হিন্দ মোটর কারখানা বন্ধ হলো। কারা ছিল সরকারে? তৃণমূল। তার আগে হিন্দ মোটর কারখানাতে জমিটাকে একটু হলেও বেচে দিতে হবে, নইলে কারখানার শ্রমিকদের বেতন হচ্ছে না। পারমিশন চেয়েছিল কার কাছে? বামেদের সরকারের কাছে। বামেরা কি বলেছিল? দিয়ে দাও। মৌ স্বাক্ষরিত কি হয়েছিল? শ্রমিকদের বকেয়া মেটাতে হবে। নতুন কারখানার জন্যে এই হিন্দ মোটরে যে গাড়ির কারখানা, সেই গাড়ি বের করার জন্যে তোমাদেরকে আরও পুরো দমে ব্যবহার করতে হবে। যে সারপ্লাস জমি ছিল তুমি সেই জমিটা বিক্রি করতে পারো, অন্য কোনো জমি বিক্রি করতে পারবে না। তুমি কারখানার শ্রমিকদেরকে নন প্রোডাকশন করে তুমি বসিয়ে রাখতে পারবে না। সেই মৌ স্বাক্ষরিত যে চুক্তির সম্বলিত যে পেপারটা ছিল, সেই পেপারটা কোথায় গেল? আজকে হিন্দ মোটরের ভেতরের কারখানাতে যে সরকার বলেছিল, যে পার্টিটা বলেছিল যে বন্ধ কারখানার জমিতে আমরা কারখানা বানাবো, আজকে তাদের প্রতিশ্রুতি কোথায়? হিন্দ মোটর কারখানাকে এবং তার ভাতঘরকে বাঁচানোর জন্য বামেরা শেষ অবধি লড়ে গেছিল। সিজার দা, আমি তো জানতাম তোমার নাম সিজার মণ্ডল। মজনতালি সরকার কবে থেকে হয়ে গেল? তুমি গঙ্গার ধারে বসে বসে ঢেউ গুনছো। আর কি করব, না ঢেউ গুনলে উত্তরপাড়ার যে অবস্থা, সারাদিন ঘুরেও উঠে এসো, গায়ে জলের ছিটে লাগবে। দিশা পেলাম না। কিন্তু একটা দিশা পেলাম যে এখানকার মূল সমস্যা যেগুলো, সেগুলো নিয়ে কিন্তু 3 প্রার্থী কেউই খুব একটা সেগুলোকে আমল দিচ্ছেন না। তুমিও নিশ্চয়ই উত্তরপাড়া ঘোরার মধ্যে হিন্দুস্তান মোটরসের ভেতর দিয়ে এসছো, আমিও এসছি। সেটা দেখে সত্যি খুব খারাপ লাগে যে
গঙ্গার এই পশ্চিম পাড় একটা সময় বলা হতো বাংলার সব থেকে সম্পন্ন শিল্পক্ষেত্র, সেটা এখন ধ্বংসস্তূপ। সেটা নিয়ে কারুর প্রচারেই কিন্তু একটা কথাও শুনলাম না। এটা যে কত বড় অপচয়, একটা কারখানার এইভাবে বন্ধ হয়ে যাওয়া, সেটা চোখের সামনে দেখে আমরা যখন এইরকম মর্মাহত হচ্ছি, তার মানে এলাকাবাসী কতটা মর্মাহত বোঝাই যায়। ভোট এসেছে নিয়ম মেনেই, চলেও যাবে। হিন্দমোটর কি আদৌ জীবন ফিরে পাবে? ভোটের গণিত পেরিয়ে বোধহয় সে উত্তরেরই খোঁজে উত্তরপাড়া।